নমস্কার, আমার আপনজনেরা রুদ্রবার্তে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। 2026-এর নির্বাচন যত এগিয়ে আসছে ততই কিন্তু তৃণমূল কংগ্রেসের বিভিন্ন নেতা মন্ত্রীদের ভাষণ এমন হয়ে গেছে যেগুলো মারাত্মক। তারা এখন তৃণমূল থেকে এমনই চাপ সৃষ্টি করছে, এমনই ভয়ঙ্কর কিছু কথাবার্তা বলছে যাতে তাদের টিকিটগুলো পার্মানেন্ট হয়ে যায় বা পাকা হয়ে যায়। তাই তারা বিজেপি কর্মীদের মেরে দেবো, পুঁতে দেবো, ভেঙে দেবো, এই টাইপের হুমকি দিচ্ছে। আর এই টাইপের হুমকি কিন্তু হাওড়া গ্রামীণ জেলার বাগনান বিধানসভার যিনি বিধায়ক আছেন তিনি কিন্তু একটা জনসভায় বক্তব্য রাখার সময় দিয়েছিলেন যে বিজেপির কর্মীরা, ওইখানকার কর্মীরা যদি কোনো মিটিং করে, মিছিল করে এবং সেই মিটিং বা মিছিলে যদি বাইরের রাজ্য থেকে কেউ আসে, মানে বহিরাগত কোনো নেতা যদি আসে, তাদেরকে হাত পা ভেঙে দেবো, মেরে দেবো, এই টাইপের কথা, মানে হুমকি দেওয়া। এই হুমকি দেওয়া যে বিধায়কের এই হুমকির পরে কার্যত বিজেপি এখানে কিন্তু ফুঁসছিল। তারা অপেক্ষা করেছিল যে কি করা যায়। বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি দেবাশিস সামন্ত কিন্তু এই হুমকির জবাবটা পাল্টা দিলেন এবং তিনি একটি জনসভা করলেন এবং বাগনান লাইব্রেরির মোড়ে একটা জনসভা হলো। যে জনসভায় এলেন কিন্তু এই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তিনি এসে কার্যত যে ভাষায় উত্তর দিলেন সেই ভাষাটা কিন্তু সবাই মনে রাখবে। আজকের এই জনসভাতে অর্থাৎ পরিবর্তন সংকল্প সভায় যেভাবে ভিড় ছিল, যে ভিড় আমরা দেখেছি, যে উন্মাদনা মানুষের মধ্যে ছিল, যে জনসমুদ্র আমরা দেখেছি, সেটা কিন্তু কার্যত বাগনান বিধানসভায় রাজা সেন বিধানসভার বিধায়কের ঘুম উড়িয়ে দেবে এবং বিধায়ক বুঝে গেছেন যে এবার আর তার জেতা খুব মুশকিল আছে, কারণ মানুষ জাগছে। শুধু এই বিধানসভা নয়, অন্যান্য সব জায়গায় যেখানে যেখানেই শাসানো হবে, যেখানে যেখানে ধমকানো হবে, সেখানে সেখানে বিজেপি যে দাঁড়িয়ে জবাব দেবে পাল্টা, এটা কিন্তু আজ পরিষ্কার হয়ে গেছে। এবং আজকের এই সভা থেকে শুভেন্দু অধিকারী কি বলেছেন একটু সময় নষ্ট না করে আমি আপনাদের সামনে সম্পূর্ণটা দিচ্ছি, আপনারা দেখুন। আপনারা জানেন 21 সালে নির্বাচনের পরে এই বাইনানে একজন মুখ্যবধির 65 বছরের বৃদ্ধাকেও এই যে তোলামূলের জিহাদিরা, গুন্ডারা, জঙ্গিরা, কাটমানি খোরেরা, মদ্যপরা, যারা এই সভাটাও বানচাল করার জন্য গতকাল রাত্রি থেকে আজকে দুপুর অবধি চেষ্টা করেছে, তারা 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 মুখ্যবধির মাকেও ছাড়েনি। এদের তাড়াতে গেলে আরেকটা বড় লড়াই করতে হবে। লড়াই তো আমরা আগেও করেছি, আমরা না করলেও আমাদের পূর্বপুরুষরা করেছে। কবে করেছে? স্বাধীনতার আন্দোলনে করেছে। এই পশ্চিমবঙ্গ নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে শুরু করে এই পশ্চিমবঙ্গ বিনয় বাদল দীনেশ থেকে শুরু করে অবিভক্ত বঙ্গের মাস্টার দাস সূর্য সেন থেকে শুরু করে যতীন দাস থেকে শুরু করে এই পাশেই মেদিনীপুরে একদিকে মাতঙ্গিনী হাজরা, অন্যদিকে ক্ষুদিরাম বসু, আমরা দেখেছি এই বাংলার মানুষের লড়াই। এই বাংলায় বন্দে মাতরম, সঞ্জীবনী মন্ত্র, এই মন্ত্র দিয়েছে গোটা দেশকে। এই বাংলায় লড়াই করেছে বীর বিপ্লবী ক্ষুদিরাম বসু, হাতে গীতা নিয়ে জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে ফাঁসির মঞ্চে হাসতে হাসতে তিনি উঠে গেছেন। দেশ ও মাতৃকার চরণে তার আত্মবলিদান দিয়েছেন। যারা ব্রিটিশকে ভয় পায়নি তারা হরিদাস পাল, রাজা সেনকে ভয় পাবেন কেন? যারা ব্রিটিশকে ভয় পায়নি তারা হরিদাসী মুখ্যমন্ত্রীকে ভয় পাবেন কেন? যারা ব্রিটিশের জেলে গেছেন তারা মমতা ব্যানার্জির পুলিশকে ভয় পাবেন কেন? ভয় পাওয়ার তো কোনো কথা নয়। আমি আমার জীবনে এই ছোট ছোট চামচিকাদের থেকেও বড় গুন্ডা দেখেছি, বড় বড় গুন্ডা দেখেছি। যত এই ধরনের নোংরা কথা বলবে, এই মানস বাবুর বেটা, ওকে আমি অনেক ছোট থেকে চিনি, যত এই ধরনের বাজে বাজে কথা বলবে ওর পতন তাড়াতাড়ি সুনিশ্চিত হবে। একদম ভয় পাবেন না। সোজা কি করে করতে হয় ডক্টরেট শুভেন্দু অধিকারী জানে। একটা সময় আমি যখন নন্দীগ্রাম করেছিলাম
নন্দীগ্রামের মানুষকে নিয়ে তখন বিনয় কুমার লাল তোয়ালা কাঁধে রেখে বলেছিল চারিদিক থেকে ঘিরে ফেলে নন্দীগ্রামকে লাইফটাকে হেল্প করে দেব। লক্ষণ সেঠ বলেছিল এই ছোকরাকে শেষ করে দিতে হবে, বলেছিল বাড়ি থেকে বেরোলেই পাটা কেটে দিতে হবে যাতে বেরোতে না পারে, হাঁটতে না পারে। আজকে তারা আছে? বিনয় বাবু মারা গেছেন, জীবিত অবস্থায় সিপিএম গেছে, দেখে গেছেন। লক্ষণ বাবু আজ ইতিহাস। কোথায় সুশান্ত ঘোষ? তার টিকি নেই, দেখা পাওয়া যায় না। এই পাশেই গোঘাট, অভয় ঘোষ এক বড় গুন্ডা, অনিল বসু এক বড় গুন্ডা, আরামবাগের মোজাম্মেল বড় গুন্ডা। এখানকার হান্নান সাহেবও কম যেতেন না, যেতেন না। আর ওদিকে আরেক আমতাতে প্রত্যুষ মুখার্জিও কম যেতেন না গোলমালে। আমি জানি, আমি ছাত্র রাজনীতিকে লড়েছি। এসব নাবালক, এরা আমার কাছে নাবালক। এসব আওয়াজ ফাওয়াজ দিয়ে কোনো লাভ নেই। মুসলমানের ভোট পান আর ভোট চুরি করেন বলে এমএলএ হন। আপনারা হিন্দুরা যদি এক হন না, এ উড়ে চলে যাবে। এখানে তো 75% হিন্দু আছে বাগনানে, তাই তো? না 70%? 75% হিন্দু এক জায়গায় ভোট দিলে কি হয় জানতে পারেন? আপনাকে বলি, মালদা, উত্তর মালদা, খগেন মুর্মু জিতে কি করে? ওখানে হিন্দু কত জানেন? 58%। 42% মুসলমান, ওখানে 85% হিন্দু পদ্ম ফুলে ভোট দেয়, তাই খগেন মুর্মু জিতেন। আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি কি করে? 26% মুসলমান নন্দীগ্রামে, 74% হিন্দু। আমার ওখানে 65% হিন্দু। তারা হিন্দু স্বার্থ রক্ষা করার জন্য পদ্ম ফুলে আমাকে ভোট দিয়েছিল, তাই আমি 2000 ভোটে জিতেছি। এখন ওখানে 72% হিন্দু এক হয়েছে বলে অভিজিৎ গাঙ্গুলি 8200 ভোট শুধু নন্দীগ্রাম থেকে লিড পেয়ে 80,000 ভোটে জিতেছেন। আপনাদের এখানকার হিন্দুদের বুঝতে হবে যে আমরা যদি বিচ্ছিন্ন থাকি তাহলে আমাদের অবস্থা এইটাই হবে। আপনারা যদি ঐক্যবদ্ধ হন, ভাষার নামে, জাতের নামে বিভক্ত না হয়ে, তাহলে এখানেও বিপ্লব ঘটবে। আপনারা নিশ্চিন্ত থাকুন, ভোটার তালিকা থেকে সমস্ত বদ রক্ত বেরিয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। যখন ফাইনাল ভোটার লিস্ট বেরোবে, আমি বলে গেলাম বাংলাদেশি মুসলিম রোহিঙ্গাদের উপরে, মৃত ভোটারের উপরে নির্ভর করে ছাপ্পা মারা তৃণমূল বলবে আমরা ভোটে লড়বো না, এ ভোটার লিস্ট মানি না। এ তো সবে ব্রেকফাস্ট হয়েছে 58 লক্ষ, লাঞ্চ এখনো হয়নি। আপনাদের কাজ কি জানেন? গ্রামে গ্রামে হিন্দুদের এক করা, গ্রামে গ্রামে বেকারদের, বঞ্চিতদের এক করা, এবং রাষ্ট্রবাদী মুসলিমদেরও বোঝান। আমি মানস বাবুর পুত্রকে বলে গেলাম আপনাকে যদি তোলামূল টিকিট দেয়, হারানোর দায়িত্বটা শুভেন্দু অধিকারী। আপনি যে কোম্পানির কর্মচারী, সেই কোম্পানির মালিকের নাম মমতা ব্যানার্জি, তাকে আমি নন্দীগ্রামেও হারিয়েছি। 2 মাস পরে এপ্রিল মাসে ভবানীপুরেও হারাবো। অতএব আপনারা একটু ডায়লগ কম দিন। এপ্রিল মাসের পরে তো মিলেমিশে থাকতে হবে, এখন থেকে সম্পর্ক বাড়ান। আর উনি নিজে আসছেন না, ওনার কিছু কাটমানি তোলাবাজ লোকেদের করেছেন। এই কোলাঘাটের দেউলিয়ার পথ থেকে একদিকে নদীর পাড়, আর একদিকে যত ছোট ছোট কারখানা, কি হয় আমি জানি না, কত টাকা করে মাসে আপনাকে দিয়ে আসে খামেপুরে আমি জানি না।
বেশি ঘাটাবেন না, আমি পরের বার এলে তালিকা প্রকাশ করে দিয়ে যাব। সংযত থাকুন, রাজনৈতিক লড়াই করুন। 15 বছরে যা করেছেন আপনার এলাকায়, রাজ্যে, তার কথা বলুন। কত চাকরি দিলেন, সরকারি চাকরি, কত কি করলেন, কত এখনো বাগনান কেন পুরসভা হলো না, তার উত্তর আগে দিবেন, তারপরে বড় বড় ডায়লগ মারবেন। ভালো থাকবেন। শুনলেন, পরিষ্কার করে শুভেন্দু অধিকারী কিন্তু বুঝিয়ে দিলেন যে এই যে বিধায়ক, এই বিধায়ক মানে বাগনানের বিধায়ক রাজা সেন, যার অনেক বড় বড় আওয়াজ শুনতে পেয়েছিলাম আমরা, সেই আওয়াজের পরিপ্রেক্ষিতে কিন্তু তিনি অর্থাৎ শুভেন্দু অধিকারী পরিষ্কার করে বলে দিলেন যে শুধরে যেতে। অ্যাকচুয়ালি এই টাইপের কথাবার্তাগুলো বলে শুধুমাত্র টিকিট পাওয়ার উদ্দেশ্যে যারা বলেন তারা ভুলেই যান তাদের মানে উপরের স্তরের নেতাদের এই সমস্ত কথা শুনলে যদি নিচু স্তরের সাধারণ কর্মী যারা বোঝে কম, লড়াই করতে বেশি নেমে যায়, তারা যদি নেমে পড়ে তাহলে কি হবে। আর একটা সবচেয়ে বড় সত্যি কি জানেন, সেটা হচ্ছে এই রাজ্যের পুলিশ প্রশাসন যতক্ষণ পর্যন্ত তৃণমূলের পাশে আছে ততক্ষণ পর্যন্ত এই হুমকি ধমকি চমকানো চলতে পারে। যেই মুহূর্তে পুলিশ প্রশাসন সরে যাবে তখন কিন্তু এই সমস্ত নেতাদের এই ডায়লগবাজি বন্ধ হয়ে যাবে, এই ভাষণবাজি ততক্ষণই চলবে যতক্ষণ পর্যন্ত এই রাজ্যে সরকার আছে। আর যেভাবে হুমকি দিচ্ছে, যেভাবে ধমকানি চমকানি করছে এরা, বাংলার মানুষও দেখছে যে এরা যদি আবারও ক্ষমতায় আসে তাহলে বাংলা রক্তে লাল করে দেবে এরা। এই সমস্ত হুমকি দেওয়া লোকেদের বিরুদ্ধে জনগণকে এবার গর্জাতে হবে। যাই হোক, শুভেন্দু অধিকারী বক্তব্য আপনাদের কেমন লাগলো এবং সার্বিকভাবে এই যে যোগ্য জবাব দেওয়া, এটা হাওড়া গ্রামীণ জেলা যেটা করে দেখালো, এটা কেমন লাগলো আপনারা জানাবেন। এইভাবেই কি চারিদিকে যেখানে যেখানে এই টাইপের ধমকানো হবে চমকানো হবে বিজেপি কর্মীদের, সেখানে কি এইভাবে জনসভা করা দরকার আছে কি নেই জানাবেন। কিন্তু আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষায় আমি রইলাম, আর আমার পরবর্তী প্রতিবেদন দেখার অপেক্ষায় আপনি থাকুন। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আবার রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।